নমস্কার বন্ধুরা, আমাদের প্রতিবেশী বাংলাদেশের 6 কোটি 20 লক্ষ মানুষ, সংখ্যাটা মাথায় রাখবে। 6 কোটি 20 লাখ মানুষ রাতারাতি হতদরিদ্র বা ভিখারিতে পরিণত হয়েছে, যার দরুন এখন বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের পায়ে লিটারেলি লুটিয়ে পড়ার মতন অবস্থা হয়েছে। কিন্তু ভারত কিছুতেই বাংলাদেশকে ক্ষমা করার মতন মুডে তো নেই। উল্টে নতুন করে কিভাবে ওদের ব্যান্ড বাজানো যায় তার পরিকল্পনা চলছে। আর এটা আমার বা ভারতের কোনো মিডিয়ার খবর না, এই তথ্য দিয়েছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, যাকে বাংলাদেশের সমস্ত মিডিয়া নিজেরাই রিপোর্ট করেছে। কিছুদিন আগেই বাংলাদেশের রাজধানীতে একটা প্রেস কনফারেন্স, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক তাদের এবছরের রিপোর্ট পাবলিশ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে। আর ওখানে যা বলা হয়েছে সেটা শুনে সত্যি বলছে আপনাদের চোখ কপালে উঠে যাবে, যে বাংলাদেশের অ্যাকচুয়াল অবস্থা যেটা আমরা ভাবছি তার চেয়েও ভয়ঙ্কর করে দিয়েছে ভারত। এবং এর থেকে বাংলাদেশকে বাঁচানো এক কথায় অসম্ভব ব্যাপার। কীভাবে? তো বাংলাদেশের মিডিয়ার খবর অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রেস কনফারেন্সে জানানো হয়েছে 2010 থেকে 2022-23 পর্যন্ত ভারতের মতনই বাংলাদেশে মারাত্মক উন্নতি, যার ফলে বাংলাদেশের 31% বেশি মানুষ, যেখানে মারাত্মক গরিব ছিল, তা কমে 18%-তে নেমে আসে। অর্থাৎ সহজ ভাষায় মনে করুন, আগে যদি বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে 30 জন গরিব ছিল, সেটা কমে 2022-এর মধ্যে 18তে নেমে আসে, যেটা বিরাট বড় সফলতা ছিল। এবং তার সাথেই হতদরিদ্র, মানে খেতে না পেয়ে মরছে এরকম ব্যাপার আর কি, তার সংখ্যাও 12% থেকে 5% নেমে এসেছে। অর্থাৎ আগে যদি 100 জনের মধ্যে 12 জন না খেয়ে মরার পরিস্থিতিতে ছিল, সেটা কমে 5 জন হয়েছে। এবং ওভারঅল দেশের প্রায় 3 কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আর এই সবটাই কিন্তু ভারতের দয়াতেই হয়েছিল। কেন সেটা আপনারা ভিডিওতে পরে জানতে পারেন। কিন্তু বাংলাদেশের এই সুখ বেশি দিন টেকেনি। ওদের এই ভারত বিরোধী আন্দোলনের চক্করে গত 1 বছরে পুরো খেলা ঘুরেছে। গত 10 বছরে ওদের যে 3 কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছিল, গত 1 বছরে আবারও 2 কোটি 10 লাখ মানুষ হতদরিদ্র হয়ে গেছে। মানে বাংলাদেশ আবারও 2000 সালের অবস্থায় পৌঁছে গেছে। আর শুধু তাই নয়, আসল খবর তো এবারে রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত কিছু সময়ের মধ্যে বাংলাদেশের প্রায় 20 লাখের বেশি মানুষ কাজ হারিয়েছে গত ডিসেম্বর পর্যন্ত। এবং এবছরের পুরো রিপোর্ট এখনও নেই, কিন্তু এখনও পর্যন্ত ওরা অনুমান করছে যে 8 লাখ কনফার্ম বাংলাদেশের মানুষজন কাজ হারিয়েছে, এবং বাকিটা আগামী বছর জানা যাবে। জাস্ট ইম্যাজিন করুন, 28 লাখ মানুষ যদি কোনো দেশে কাজ হারায়, তাও আবার বাংলাদেশের মতন ছোট দেশ, তাহলে কত লক্ষ পরিবার ভিখারি হয়েছে ভাবতে পারছেন? ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশের যে দারিদ্রতা, সেটা এক সময়ে 18%-তে নেমে এসেছে, কিন্তু আবারও গত 1 বছরে এটা বেড়ে 27% ক্রস করে গেছে। এবং হতদরিদ্রের সংখ্যা 10%-এর বেশি হয়ে গেছে টোটাল পপুলেশন। আর এই সমস্ত কিছুই হয়েছে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চক্র। অর্থাৎ সহজ ভাষায় বললে, আজকের দিনে যদি বাংলাদেশে মনে করুন 100 জন থাকে, তার মধ্যে 27 থেকে 30 জনই ভয়ঙ্কর গরিব হয়ে গেছে, আর 10 জন তো হতদরিদ্র হয়ে গেছে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি? আর এর কারণ হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক দাবি করেছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে ইকোনমিক স্ট্রাকচার বা বিজনেস মডেল সবটা কোল্যাপস হয়ে গেছে। কিভাবে? তো এবারে খুব মন দিয়ে শুনবেন, তবেই পুরো খেলাটা বুঝতে পারবেন, যেখানে ভারত কতটা স্ট্র্যাটেজির সাথে বাংলাদেশের ব্যান্ড বাজিয়েছে বা ওদেরকে শিক্ষা দিয়েছে। বাংলাদেশের খুব শখ ছিল হিন্দু হত্যা করা, ভারতে অ্যাটাক করা, আতঙ্কবাদীদের সাপোর্ট দেওয়া। কিন্তু বাংলাদেশেরই এক মিডিয়া সময় বিজনেস একটা প্রতিবেদন সামনে এনেছে, যেখানে ওরা রিপোর্ট করেছে কেবলমাত্র ভারতের এই বেনাপোল বন্দরে নিষেধাজ্ঞা লাগানোর ফলে ভয়ঙ্কর লস হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ভারত থেকে 500 থেকে 600 ট্রাক মাল আমদানি হতো, যার মধ্যে মূলত ওদের ইকোনমিক ব্যাকবোন গার্মেন্টসের র মেটেরিয়াল থাকতো, এবং তার সাথেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূলত চাল, ডাল, তেল এই সমস্ত থাকতো। সেখানে এখন এই আমদানি কমে 200 ট্রাকও আসছেন। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। অর্থাৎ এর থেকে দুটো ক্ষতি হচ্ছে। একদিকে ওদের শিল্পের র মেটেরিয়াল পাচ্ছে না বা দামি হয়ে গেছে, অন্যদিকে ওদের নিত্য প্রয়োজনীয় পণ্য মূলত চাল বা বাকি সামগ্রী কমতির ফলে এর দামও হুড়হুড় করে বাড়ছে। আর আমি কিছুক্ষণ আগেও এর উপর একটা ভিডিও দিয়েছি, সেটা গিয়ে দেখতে পারেন। ওখানে আমি ডিটেলসে বুঝিয়েছি যে কিভাবে এটাকেই কাজে লাগে ভারত বাংলাদেশের ব্যান্ড বাজানোর কাজ
অলরেডি শুরু করে দিয়েছে। আর শুধু তাই না, মোহাম্মদ ইউনিস কী করে, ভারতকে খেপাতে ভারত থেকে চাল আমদানি আর সুতো আমদানি পর্যন্তও থামিয়ে দেয়। ওরা ভেবেছিল এতে বেসিক্যালি ভারতের ক্ষতি হবে, কারণ ভারত থেকে আমদানি হচ্ছে, তাই ভারতের আমদানি কম। তো এর পাল্টা ভারত 8ই এপ্রিল 17ই মে 2 দিনে আমাদের স্থলবন্দর দিয়ে ট্রেড বন্ধ করে দেয়, আমাদের ট্রান্সশিপমেন্টের সুবিধাও তুলে নেয়, যার ফলে বাংলাদেশের শিল্প ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে দিয়েছে। ফলে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি পুরো বন্ধ হয়ে যাচ্ছে, র মেটেরিয়াল পাচ্ছে না, বা পেলেও সেটা অন্য দেশ থেকে বেশি দামে আমদানি করতে হচ্ছে। উপরন্তু ভারত হয়ে ওদের যে রপ্তানি সেটা বন্ধের ফলে ওদের ওভারঅল রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। আর বন্ধুরা, এটাকে নিয়েই বাংলাদেশের আরেক মিডিয়া প্রতিবেদন সামনে এনেছে যে ইউরোপ আর আমেরিকার পোশাক আমদানিকারকরা ভারত আর চীনের দিকে ঝুঁকছে, কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশ আগের মতন তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে না, উল্টে আরও বেশি দামে বিক্রি করবে। এর সুযোগেই ভারতীয় ব্যবসায়ীরা কম দামে আর কম সময়ে মাল পৌঁছে দিচ্ছে, ফলে ভারতের বাজার দখল অনেক বেশি সহজ হচ্ছে। আর এখানেই শেষ, এরই মাঝে বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ শিল্প পাটজাত শিল্প, যা থেকে কয়েক বিলিয়ন ডলারের মুনাফা কামাতো ওরা, তার ওপরেও ভারত স্ট্রাইক করার ফলে গোটা শিল্প খাতটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এটাও কিন্তু বাংলাদেশের মিডিয়া রিপোর্ট। আর টাইটেলটা দেখুন, ওদের ব্যবসায়ীরা এর থেকে বাঁচার জন্য ভারত আর বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক চায়, কেননা বাংলাদেশের ওভারঅল পাট শিল্পের ম্যাক্সিমাম রপ্তানি ভারতে হতো, যা ভারত আটকে দেওয়ায় আমাদের যে সমস্ত দেশীয় পাট ব্যবসায়ী তারা কিন্তু বাংলাদেশের বাজারকে দখল করে নিয়েছে। বাংলাদেশের পাট শিল্পের যে অ্যাসোসিয়েশন তার প্রধান এই ইন্টারভিউতে দাবি করে যে আগে বিনাপুল দিয়ে ভারতে 1 ট্রাক এই পাটজাত রপ্তানি করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন সময় লাগত, আর এটা করার জন্য খরচ হতো 10 থেকে 12,000 টাকা প্রতি ট্রাক। কিন্তু এখন ভারতের নিষেধাজ্ঞার পর সেম মাল জাহাজে করে পাঠালে সময় লাগছে 1 থেকে 1.5 মাস, আর খরচ 60 থেকে 70,000 টাকা প্রতি ট্রাক। এখন আপনি ভাবুন, যে মাল আপনি 10,000-এ পাবেন তার যদি 70,000 দাম আপনি কিনবেন, এবং এত বেশি দাম দিয়েও আপনাকে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হবে, তো স্বাভাবিকভাবে বাংলাদেশ তার বাজার ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আর শুধু তাই নয়, এখানে বাংলাদেশের মিডিয়ার যে বক্তা ছিল বা জার্নালিস্ট ছিলেন, তিনি প্রশ্ন করেন যে তাহলে আমরা অন্য বাজার দেখছি না কেন। তো ওখানে ওনার বক্তব্য ছিল যে আমাদের সবচেয়ে বড় বাজার ভারত ছিল, ভারত ছাড়াও সিরিয়া, সুদান, ইরানেও ডিমান্ড ছিল, সেটাও কনফ্লিক্টের জন্য কমে গেছে। আর যেহেতু রপ্তানির খরচ বেশি হচ্ছে বাংলাদেশ থেকে ঘুরপাত রপ্তানির কারণে, এর ফলে ভারত তার ফায়দা লুটে নিচ্ছে, কারণ ভারতীয় ব্যবসায়ীরা কম দামে আর কম সময়ে অন্যান্য মার্কেটে নিজেদের পণ্য পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এই পুরো বিষয়টিকে নিয়ে এবারে বুঝতে পারলেন কেন আমি গত বছর থেকে বারবার বলছিলাম এই জুলাই আন্দোলনের পর ইউনিসকে ঢুকতে দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, তার বিনিময়ে বাংলাদেশের পুরো গার্মেন্টস আর যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তা ভারত পেয়ে যাবে, এবং বাংলাদেশ ইকোনমিক্যালি ভেঙে গেলে তবে ভারত থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। এখন 1 বছর পর ধীরে ধীরে তার রেজাল্ট কিন্তু সামনে আসছে, তো অপেক্ষা করুন। আসল খেলা তো এখনও শুরুই হয়নি, সেটা হবে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট বেরোনোর পর। তখন আপনারা বাংলাদেশের চিৎকার আপনাদের বাড়িতে বসে শুনতে পাবেন, এবং সত্যি সেটা সবচেয়ে বেশি মজাদার হবে। বাকি এটাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।